লিখছেন দেলোয়ার। আমাদের গ্রামের পাশ দিয়ে একটি কাঁচা সড়ক সরাসরি যুক্ত ছিল ফরিদপুরের সাথে, ফরিদপুর থানার সাথে। সড়কটি ছিল 3টি গ্রামের কৃষকদের জমির মাঝ বরাবর। 1971 সালে মুক্তিযুদ্ধের কোনো এক সময় পাকিস্তানি সৈনিকদের একটি ছোট বাহিনী সেই রাস্তা দিয়ে গ্রামে প্রবেশ করার চেষ্টা চালিয়েছিল, কিন্তু আমাদের গ্রামের সাথে রাস্তাটির সংযোগ সড়কের একটি অংশ কাটা থাকায় তারা গ্রামে প্রবেশ করতে ব্যর্থ হয়। তারা সড়ক বরাবর থানার দিকে এগিয়ে যায় এবং স্বল্প সময়ে তাদের হত্যাযজ্ঞ চালিয়ে মৃতের সংখ্যা কেউ বলতে পারে না, কারণ পাকিস্তানি সৈন্যরা হত্যা শেষে লাশগুলোকে রাস্তার পাশে একটা গভীর কুয়ার মধ্যে ফেলে দিয়ে যায়। কুয়াটা ছিল একটি হিজল গাছের পাশে। সেই হিজল গাছের আশেপাশে 2-3 মাইল শুধুই কৃষি জমি, কোনো বাড়িঘর নেই। সেই কুয়োর কোনো নিশানা আজ পাওয়া যায় না, পাওয়া না গেলেও হিজল গাছটা ঠিকই সাক্ষী হয়ে আছে সেই নৃশংস হত্যাযজ্ঞের। সেই হিজল গাছ আর কুয়ো নিয়ে অনেক গল্প চালু আছে গ্রামে। রাতের বেলা অনেকেই নাকি এই গাছের পাশ দিয়ে যাবার সময় পানি পানি বলে আর্তনাদ করে। আজও নাকি হিজল গাছের পাশ দিয়ে আসার সময় মানুষ পথ হারিয়ে ফেলে। হিজল গাছ থেকে গ্রামের দূরত্ব আধা মাইলের মতো। ফরিদপুর থেকে রাতের বেলা বাড়ি ফেরার সময় অশরীরী কণ্ঠ শুনেছে এমন অনেক মানুষের দেখা পাওয়া যায় গ্রামে। এমনকি রাতের বেলা গ্রামে ফিরতে গিয়ে আধা মাইল পথ সারা রাতেও পার হতে পারেনি, এমনও অনেকের ঘটনা রয়েছে। যাই হোক, গ্রামে আমাদের আড্ডা। আমাদের ব্যাচের সবাই জড়ো হয়েছে সিনিয়র এক ভাইয়ের বাসায় পরের দিন একটা অনুষ্ঠানের দায়িত্ব বন্টনের উদ্দেশ্যে। অল্প কিছু কাজ, অনেক মানুষ, তাই খুব দ্রুত যার যার কাজ ঠিক করে দেওয়া হলো। এরপর শুরু হলো আড্ডা। রাতের বেলা আড্ডায় সচরাচর যা ঘটে থাকে তা কথায় কথায় শুধু হলো কথা হলো প্রেতাত্মা, অশরীরী, ভূতের গল্প। এক পর্যায়ে সোহেল ভাই তার নিজের অভিজ্ঞতার কথাও শেয়ার করেন। তার মুখ থেকে যেভাবে শুনেছিলাম সেই ঘটনাটাই বলছি। আমি তখন একটা এনজিওতে চাকরি করি না বলে বেকার খাঁটি বলাটাই ভালো, কারণ কষ্ট যে পরিমাণ করতে হতো বেতন তার ধারে কাছেও ছিল না। কিন্তু অন্য কোথাও চাকরি পাচ্ছিলাম না বলে আমি কষ্টটাই করে যাচ্ছিলাম। সকালে বের হতাম, ঋণের টাকা তুলতে, ফিরতাম রাতে। সম্বল ছিল আমার সাইকেলটা। যে দিনের কথা বলছি সেদিন থানা অফিসে গিয়েছিলাম। সব হিসাব বুঝিয়ে ফিরতে রাত হয়ে গেল। রাত করে এর আগেও ফিরেছি, কিন্তু কোনো কিছু না ভেবে রওনা হয়ে গেলাম। সাইকেল চালাচ্ছি আপন মনে, কোনো দিকে খেয়াল নেই। দেওভোগ কৃষি জমির মধ্যে ঢোকার আগের গ্রাম পার হতেই কোনো মানুষের সারা শব্দ নেই। বেশ রাত হয়ে গেছে। গ্রামের কারো জেগে থাকার কথা নয়। এক হাতে টর্চ জ্বালিয়ে রাখতে হচ্ছে বলে সাইকেলটা গতি অনেক কম ছিল। হিজল গাছের কাছাকাছি হঠাৎ কি করে যেন কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে আমি সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। হাত থেকে টর্চ পড়ে গেল। সাইকেল থেকে নেমে টর্চটা উঠালাম, ঠিকই আছে, নষ্ট হয় নাই। আবার সাইকেলে চড়ে দ্রুত প্যাডেল চালালাম। আশ্চর্য কাণ্ড, আমি যত জোরেই প্যাডেল চালাতে থাকি সাইকেলটা মোটেও এগোতে চায় না। ভয় আমি শেষ। শরীরের সবটুকু শক্তি দিয়ে প্যাডেল মারছি, কিন্তু সাইকেল এগুচ্ছে পিঁপড়ার গতিতে। আমি ঘেমে একাকার। কেন জানি মনে হচ্ছে এই পিছন থেকে কেউ একজন সাইকেল টেনে ধরে আছে, কিন্তু পিছনে তাকাবার মতো সাহস আমার নেই। প্রাণপণে সামনে এগুতে চাইছি। হাতে একটা টর্চ আছে, সেটাও ভুলে গেছি। আবছা আলোয় রাস্তায় যেটুকু দেখা যায় সেটুকু দেখেই রাস্তায় ধরে এগোতে হচ্ছে। এক সময় মনে হলো জ্ঞান হারিয়ে ফেলবো। সাইকেল চালাচ্ছি, কতক্ষণ হয়েছে বলতে পারবো না। এক সময় মনে হলো আমি মনে হয় খালি সাইকেল চালাচ্ছি, কোনো লাভ হচ্ছে না। যেখানে ছিলাম সেখানেই আছি, কারণ এইটুকু রাস্তা সাইকেল চালিয়ে যত ধীরেই যাক পার হতে এত সময় লাগার কথা না। সাথে সাথে মনে পড়ে গেল হিজল গাছ আর কুয়ো নিয়ে শোনা গল্পগুলো। জোর করেও মন থেকে দূর করতে পারছি না। সাইকেল কেউ টেনে ধরে আছে এই বিশ্বাস তখন আমার মনে একেবারে চিঁকে বসে আছে। এবার বাঁচা মরার প্রশ্ন। ভূতের হাতে কি প্রাণ দিতে হবে নাকি? সাহস করে পিছনে তাকালাম, না, কেউ নেই। কেউ টেনে ধরে নেই আমার সাইকেল। টর্চ চালিয়ে পেছনের চাকা পরীক্ষা করলাম, না, কিছুই হয় নাই। আবার সাইকেলে চললাম। বিসমিল্লাহ বলে প্যাডেল চালালাম, কোনো লাভ হলো না। সাইকেল সেই আগের মতোই ভারী, কিছুতেই এগোতে চাইছে না। এভাবে কতক্ষণ সাইকেলের সাথে যুদ্ধ করলাম বলতে পারবো না, তবে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি গ্রামের দিকে এগিয়ে যাবার, একটু একটু করে এগিয়ে যাচ্ছি গ্রামের সীমানায়।
প্রথম বাড়িটা দেখার সাহস দেখে সাহস আরো বেড়ে গেল। শরীরের যেটুক শক্তি অবশিষ্ট ছিল তার সবটুকু প্রয়োগ করে দ্রুত সেই বাড়ির উঠোনে এসে দাঁড়ালাম। তারপর কোনো কথা না বলে সাইকেল থেকে নেমে শরীরের সবটুকু শক্তি দিয়ে মারলাম সাইকেলের পেছনে এক লাথি। শব্দ শুনে বাড়ির মালিক বের হয়ে এলেন। আমি পরিচয় দিয়ে জানালাম ভয় পেয়েছি। তারপর এক গ্লাস পানি খেয়ে রওনা দিলাম বাড়ির দিকে। এবার মহা আশ্চর্য হলাম, কারণ আমার সাইকেল ঠিকই আছে। এখন ভারী মনে হচ্ছে না, ঠিক চলছে তুফানের গতিতে। নাম্বারে চলে যাব আরো একটি ঘটনায়। রাসেল ভাই কেমন আছো? তা প্রশ্ন করবো না, আমি জানি তুমি সবসময় ভালো দলে। আমি ভ্যাম্পায়ার 123-124 যাত্রাবাড়ি থেকে বলছি। আমার ফ্রেন্ডের কাছে শোনা এই ঘটনাটি শেয়ার করলাম, ভালো লাগলে ভূত এফএমে শেয়ার করো। পদ্মার পাড়ে স্থায়ী জেলেদের মুখে শোনা যায় অনেক গা ছমছমে অভিজ্ঞতার কথা। বিশেষ করে গভীর রাতে যারা মাছ মারতে যায় তাদের কথা শুনে পিলে চমকে যায়। কয়েকজনের সাথে মুখোমুখি সাক্ষাতে কথা বলে জানতে পারি যে ভোর হবার খানিক আগে নাকি নদীর মোহনায় প্রচুর মাছ পাওয়া যায়। এই লোভে স্থানীয় অনেক জেলেই এই সময়টা বেছে নেয় মাছ ধরার জন্য। যারা ওই সময় মাছ ধরতে গিয়েছে তাদের প্রত্যেকের জীবনেই কোনো না কখনো একটা অদ্ভুত ঘটনার মুখোমুখি হতে হয়েছে। ঘটনা খুবই সাধারণ। সবার প্রথমে যার সাথে কথা হলো তার নাম তৈয়ব মাঝি। নিজের ভাইপো হাসানের সাথে নিয়ে এক রাতে মাছ ধরতে যায় সে। রাত 3টার দিকে হঠাৎ তার নদীতে বাতাস একেবারে থেমে যায়। উল্লেখ্য, নদীতে বাতাস পড়ে যাওয়া মানে ঝড়ের পূর্বাভাস। তিনি হাসানকে বলে হাল ঘুরিয়ে ফিরতি পথ ধরতে। ওনারা মাছ ধরতে ধরতে অনেকটা ভেতরে চলে গিয়েছিলেন। হঠাৎ তারা উভয়ই লক্ষ্য করলেন তাদের থেকে প্রায় মাইল খানিক সামনে দিয়ে একটি যাত্রী নৌকা যাচ্ছে। নৌকাটা হয়তো চোখে পড়তো না, কিন্তু অবাক লাগলো কারণ নৌকার ওপরের ছাউনিতে একটি অদ্ভুত রঙের বাতি দেখা যায়। অনেকটা লালচে আভা বের হচ্ছে সেই বাতি থেকে। মানুষগুলো হয়তো বিপদে পড়তে পারে ভেবে তৈয়ব দ্রুত বৈঠা মেরে হাসানের সাহায্যে ওই নৌকার পাশে চলে যান। নৌকার ভেতর উঁকি দিয়ে চমকে যায় তৈয়ব। নৌকার ভেতরে মাঝি নেই। তার চেয়ে ভয়ঙ্কর হলো পাটাতনে পড়ে আছে এক গাদা লাশ, পুরনো লাশ, পচে গলে আছে। ছাউনির ভেতর থেকে একটা মরচে পড়া হেরিকেনে আগুন জ্বলছে। তৈয়ব আলীর মুখ দিয়ে চিৎকার বেরিয়ে যায়। চাচাকে চিৎকার করতে দেখে বইটা ফেলে দ্রুত চাচার পাশে চলে আসে হাসান। তাকে তার চাচা মাথা ঘুরে পড়ে যাচ্ছে। দৌড়ে গিয়ে কোনো মতে চাচার পতন ঠেকায়। সাথে সাথে মাথা উঁচু করে তাকিয়ে দেখে সেখানে কোনো নৌকা তো দূরের কথা, কিচ্ছু নেই। আশেপাশে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। অথচ সে নিজে ওই যাত্রী নৌকায় ঠেকিয়েছিল। নৌকায় ধাক্কা খাবার আওয়াজ পর্যন্ত শুনেছে। ঠিক খানিক বাদেই প্রচন্ড বাতাসে তাদের নৌকা ডুবুডুবু হয়ে পড়ে। হাসান দক্ষ ছেলেবেলা থেকে নৌকা বেয়ে ওস্তাদ। কোনো মতে চাচাকে পাথরতনে শুইয়ে দিয়ে নৌকা টেনে ঘাটে লাগায়। তৈয়ব আলী টানা 1 সপ্তাহ কথা বলতে পারেনি এরপরে, এমনকি রাতে মাছ ধরাই ছেড়ে দিয়েছে। ঘটনা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু শুধু তৈয়ব আলী নয়, আরো অনেক জেলের সাথেই বহু একই জিনিস ঘটেছে। পদ্মার চরে মাঝে মাঝেই জেলেরা মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। প্রায় নৌকা ডুবির ঘটনা ঘটে। এর মধ্যে মিল আছে কি? এই চলেন আমরা শুরু থেকে আসি। শুরু করার আগে আমি একটা কথা বলে নিতে চাচ্ছি যে আমি যে হসপিটালে জব করার সময় এই ঘটনাটা আমি এক্সপেরিয়েন্স করেছি। প্রতিষ্ঠানের স্বার্থেই হোক আর মানুষের বিশ্বাস হানি হওয়ার ব্যাপার থেকেই চিন্তা করে বলছি যে আপনি কোন হসপিটালের নাম বলতে চাচ্ছি, মানে বিভিন্ন হসপিটাল আপনাকে কাজ করতে হয় এবং কোন হসপিটালের নাম আমরা এখানে উল্লেখ করবেন। ওকে, ফাইন। আমি তাহলে আমার মূল ঘটনায় চলে যাচ্ছি। একদম মাস দেড়েক আগের কথা। আমি তখন যে হসপিটালে ডিউটি করতাম সেটি একটা ক্লু দেওয়া যায়, সেটি পাহাড়ি এলাকা ছিল এবং চা বাগান সম্মিলিত একটা এলাকা ছিল। আশপাশে শুধু চা বাগান ছিল, মাঝখানে একটা হসপিটাল। খুব বেশি একটা মানে জাঁকজমকপূর্ণ না। আমি আমার এক ফ্রেন্ডের রিকোয়েস্টে সেখানে গিয়েছিলাম। আচ্ছা, তো হসপিটালটার আউটলুকিংটা এমন ছিল যে রাত 8টা-9টার পর থেকে দেখা যেত সবকিছু একদম শুনশান হয়ে যেত। খুব প্রয়োজন না পড়লে কেউ বের হতে চাইতো না, কিংবা কেউ বের হতো না।
আচ্ছা। দূরে একটা মসজিদ ছিল, তো দু একজন মুসলিম সেখানে নামাজ পড়তেন, তো এই দেখা দিত। তো ঘটনাটা যেদিন ঘটে, আরো মাস দেড়েক আগে ঘটনা সেটা, আমি রাতের বেলায় অ্যাজ ইউজুয়াল পেশেন্টদের রাউন্ড দিয়ে শেষ করে আমার রুমে এসে রেস্ট নিচ্ছি, আমার ওয়াইফের সাথে কথা বলে রেস্ট নিচ্ছি। আচ্ছা। একটু টিভি দেখতে ইচ্ছে করলো, টিভি দেখে কখন ঘুমিয়ে পড়েছি ঠিক খেয়াল নেই, আমি টিভি অফ করে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ আনুমানিক 3টা অথবা 4টার দিকে, যেটা আমি পরবর্তীতে আন্দাজ করে বললাম, ব্যাপারটা আমি নট শিওর যে 3টা না 4টা, হঠাৎ করে একটা সিস্টার আমাকে বাহির থেকে নক করে বললো, স্যার ইমার্জেন্সি একটা বাচ্চা পেশেন্ট আছে, একটু কাইন্ডলি একটু আউটডোরে আসবেন। আমি তাকে রেসপন্স দিয়ে বললাম, ওকে সিস্টার তুমি পেশেন্টকে আউটডোরে রাখো, আমি আসছি বলে আমি ফ্রেশ হয়ে তার রুম থেকে বের হলাম। বের হয়ে অ্যাজ ইউজুয়াল রুমে আসলাম। আসার পর চোখে একটু ঘুম তন্দ্রা কাজ করছে, তবু চিন্তা করলাম যে যেহেতু বাচ্চা পেশেন্ট সেহেতু একটু ভালোভাবে যাওয়া উচিত। আমি একদম ফুললি ফ্রেশ হয়ে চোখ মুখে পানি দিয়ে গেলাম। তো গিয়ে ফার্স্ট ধাক্কা যেটা লাগলো আমার কাছে, যেটা আমি পরে ব্যাপারটা সব অনুধাবন করতে পারছিলাম, সেটা হচ্ছে যে গিয়ে দেখি একটা মহিলা একটা বাচ্চা কোলে নিয়ে আছে। তো হতে পারে সেটা হোম ডেলিভারির ক্ষেত্রে বাচ্চার প্রবলেম থাকলে সেটাকে আমাদের কাছে নিয়ে আসা হয়, যে কোনো প্রবলেম সেটা আমরা সলভ করার চেষ্টা করি। বাট একটু অদ্ভুত ব্যাপার ছিল যে রাত 3টা 4টার দিকে কোনো মহিলা আমি আজ পর্যন্ত দেখি নাই, যতই সে পর্দাশীল হোক না কেন, সে বোরখা পরে। সে রাত 3টা 4টার সময় কেন বোরখা পরলো সেটা আমি জানি না। ওই ব্যাপারটা আমি ওভারলুক করে গিয়েছে। তার উপর বড় ব্যাপার হচ্ছে সাদা একটা বোরখা পরা। এটা খুব মানে দেখা যায় না সচরাচর। হ্যাঁ, আমি মানে ফার্স্টে বিলিভ করিনি, তো আমি সেইটাকে বেশি প্রাধান্য না দিয়ে আমি আমার মতো চেয়ারে বসে পড়লাম। চেয়ারে বসে পড়ার পর দেখলাম মহিলাটার চোখ একদম লাল টকটকে। ভাবলাম হয়তো বা কান্নাকাটি করেছে অনেক বাচ্চাটাকে নিয়ে। অনেক সময় তো অনেক বছর পর বাচ্চা হয়, বাচ্চার কোনো প্রবলেম হলে মা আশপাশে মানুষজন খুব কান্নাকাটি করে, সেটাই বিলিভ করলাম। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম বাচ্চার কি সমস্যা, কিন্তু সেই যে জিনিসটা লক্ষ্য করলাম যে মহিলাটার মধ্যে কোন রকম ভাব নেই, একদম নিথর হয়ে আমার কথার কোনো রেসপন্স না দিয়ে বাচ্চাটাকে আমার সামনে টেবিলে শুয়ে দিল। আচ্ছা, শুয়ে দেওয়ার পরে আমি বাচ্চাটাকে দেখতে যাবো, এর মধ্যে বললো যে আপনার যদি কোনো, মানে মহিলাটাকে আমাকে বলছে যদি কিছু দেওয়ার থাকে আপনি লিখে দেন, আমি ওষুধগুলো নিয়ে আসি। একটা কথা বলে রাখা দরকার যে আমাদের প্রত্যেকটা প্রাইভেট হসপিটালের সাথেই একটা ছোট ফার্মেসি থাকে, যেটা থেকে আমরা মানে ইমার্জেন্সি ওষুধগুলো আমরা নিতে পারি। আমি একটু মানে অবাকই হলাম যে প্রবলেম শুনলাম না, কিন্তু কি প্রবলেমের জন্য কি মেডিসিন দিব। তো আমি জাস্ট রাগারাগি করলাম না, রাগারাগি না করে জাস্ট ফার্স্ট এড কিছু ওষুধ লিখে দিলাম যে এগুলো নিয়ে আসেন, অ্যাটলিস্ট অক্সিজেনটা দিয়ে রাখতে পারবো, প্লাস অন্য কিছু। সাথে সাথে আমি আমাদের একটা অক্সিপালস মিটার নামে একটা মিটার আছে, যেটা দিয়ে আমরা বডিতে হোয়াট ইজ গোয়িং অন সবকিছু বুঝতে পারি, পালস কত, বিপি কত, সবকিছু। বাচ্চাটার মুখটা ঢাকা ছিল, মুখটা ঢাকা ছিল। কি দিয়ে ঢাকা ছিল মুখটা? মানে ওই বাচ্চাদের তো ওই টাওয়েল দিয়ে পেঁচায় নিয়ে আসে, তো টাওয়েলটা এমন ভাবে ঢাকা ছিল, তো মুখটা কিছু ঢেকে ছিল। তো আমি বুকটা সরিয়ে দেখলাম একদম হোয়াইটিশ, একদম খুব হোয়াইটিশ একটা বুক। তো আমি হার্টবিট শোনার চেষ্টা করলাম স্টেথো দিয়ে, মানে মনে হচ্ছিল পাচ্ছি আবার পাচ্ছি না, এরকম লাগছে। তো আমি আরেকটু কনসেন্ট্রেশন দিলাম, আরেকটু উঠে এক গ্লাস পানি খেয়ে আরেকটু কনসেন্ট্রেশন দিয়ে আমি দেখার চেষ্টা করলাম, দেখলাম যে না, সেটা আমার ভুল ধারণা ছিল, অ্যাকচুয়ালি কোনো নাই। আমি কনফার্ম করলাম, আমার পকেট থেকে টর্চ বের করে আমরা চোখে ধরি। চোখে ধরলে পিপলের রেসপন্স যেটা আসে, সেটা রেসপন্স দেখে আমরা বুঝি যে আসলে সে লাইভ নাকি মারা গেছে। ভায়াবিলিটির কোনো সাইনই তার মধ্যে আমি পাচ্ছিলাম না, ইভেন তার পিপল গুলো একদম ডাইলেটেড ছিল, যেটা মৃত্যুর আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমরা বুঝতে পারি। তখন আমি মোটামুটি শিওর যে বাচ্চা মারা গেছে। তো আমি আবার মুখটা ঢেকে ডেথ সার্টিফিকেট পে করছি। জাস্ট একটা ফর্মালিটিস মেনটেন করে বাচ্চাটাকে বলবো যে নিয়ে চলে যান, সদর হাসপাতাল নিয়ে যান বা আপনি অন্য কোথাও নিয়ে যান।
হয়তো বা যেভাবে ম্যানেজ করা যায় বাচ্চার মাকে। আবার এদিকে রাগ করছি, মহিলাটাও আসছে না, আমার কোনো অ্যাসিস্ট্যান্টও আসছে না, ওয়ার্ড মাস্টারের কোনো খোঁজ নাই, কেউ সাথে কেউ নাই, জাস্ট আমি একটা বাচ্চা নিয়ে বসে আছি, জানালাটা খোলা, বাতাস বইছে, বাহির দিয়ে বাতাস আসতেছে, মানে আমি বুঝতে পারছিলাম না যে এরপরও যে কিছু একটা ঘটতে পারে আমার সাথে। আমি এইটা মানে বুঝে ওঠার আগেই আমি জাস্ট বসে বাচ্চাটাকে মুখটা যখন দেখলাম, আমি আসলে এই কথাটা যখন বলতে যাই তখন আমি অনেকে এক্সপিরিয়েন্সে কথা বলে, বাট নিজের সাথে ঘটে যাওয়া কথাগুলো কেউ বলতে পারে না। তো যেটা আমি দেখলাম, বাচ্চাটা চোখ লাল হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, স্টিল বাচ্চাটার পিপল ডায়ালেটেড, নো কার্ডিয়াক বিট। আমি বাচ্চাটা কার্ডিয়াক বিট আবার দেখার চেষ্টা করলাম, যে দেখতে গেলাম বাচ্চাটা আবার হাত চেপে বসলো। ওই ছোট বাচ্চাটা মিনিমাম 1-1.5 ঘন্টা আগে যেটা জন্ম হয়েছে, আবার মারাও গেছে, চোখ লাল করে তাকিয়ে আমার দিকে আমার হাত চেপে ধরলো। আমি মানে আমার গলা শুকিয়ে যাচ্ছিল, আমি কথা বলতে পারছিলাম না, আমি জাস্ট আমার জ্ঞান হারাবো এই অবস্থাতে আমি জাস্ট বুঝতে পারছিলাম না যে কি করব। আমি জোর খাটানোর চেষ্টা করলাম, আমি যখন উঠে পড়লাম চেয়ার থেকে, সে আরো শক্ত করে আমার হাতটা চেপে ধরলো। আমি চিৎকার দিলাম, মনে হচ্ছিল চিৎকার দিতে পারছি না, তাও আমি চিৎকার দেওয়ার চেষ্টা করলাম। বাচ্চাটা আমার দিকে তাকিয়ে অদ্ভুত ভাবে আমার দিকে তাকিয়ে হাসছে, অদ্ভুত ভাবে তাকিয়ে। এটা আমি না দেখলে আসলে কেউ বিশ্বাস করতে পারবে না যে কিভাবে তাকিয়ে সে আমার দিকে হাসছিল। আমি এর 4-5 মিনিট আমি বাচ্চাটার সাথে ধস্তাধস্তি করার মতো একটা অবস্থা, আমি খুব চেষ্টা করে ছোটাতে যাচ্ছি, কিন্তু বাচ্চাটা আরো বেশি প্রেসার ক্রিয়েট করছে আমার উপরে। এদিকে আমি চিল্লি করছি, আমি চিৎকার করছি যে কেউ আছে কিনা, কেউ আছে থাকলে আমাকে হেল্প করো, আমি প্রবলেমে পড়েছি। বাট কোন রকম কোন রেসপন্স আমি আশপাশ থেকে পাইনি তখন। তো যেটা হলো, কিছুক্ষণের মধ্যেই ফজরের আজান শুনতে পেলাম আমি। যখনই ফজরের আজানটা শুনতে পেলাম, আস্তে আস্তে দেখলাম বাচ্চাটা আস্তে আস্তে নিথর হয়ে যাচ্ছে আবার। সে যতটুকু অ্যাক্টিভ ছিল সে এতটা এখন আর না, অ্যাক্টিভ না। হ্যাঁ, যখনই আল্লাহু আকবার বলে টান দিল ফজরের আজান, তখন থেকেই বাচ্চাটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে, চোখগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, হাসিটা বন্ধ হয়ে যাচ্ছে। আমি তখন আমার তখন মনে হচ্ছিল, আমার মা তখন মা বলতো যে কোনো প্রবলেম হোক, আজানের পরে কোনো প্রবলেম গুলো অশরীরী কোনো কিছু এক্সিস্টেন্স থাকে না পৃথিবীতে, ফজরের আজানের পরে এক্সিস্টেন্স থাকে না। তো আমি সেটা বিলিভ আমার মাথায় তখন কাজ করছিল। আমি ওয়েট করছিলাম যে ফজরের আজান আরেকটু হোক, টোটালটা শেষ হোক, তারপর দেখা যাক কি হয়। যখন আমার আজানটা শেষ হয়ে গেল, বাচ্চাটাও আস্তে আস্তে হাত ছেড়ে দিল আমার হাত, আর সঙ্গে সঙ্গে বের হয়ে আউটডোরে বাহির থেকে লক করে দিলাম, যাতে যে ঘটনাটা যে সত্যি এটা বোঝানোর জন্য। আমি ওর সামনে দাঁড়িয়ে, দরজাটার সামনে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলাম যে কেউ কি নাই হাসপাতাল, আমি একাই শুধু হাসপাতাল ডিউটি করছি। আমার কথা শুনে 2-1 পেশেন্টের লোকজন উঠলো, তারা যারা সকালে মেইনলি উঠে তারা উঠলো, দারোয়ান উঠলো। উঠার পর আমি জিজ্ঞেস করলাম যে তোমরা কই ছিলে এতক্ষণ, আমি যে এতক্ষণ ডাকাডাকি করছি, তোমরা কই ছিলে? দেখো ভেতরে কি হচ্ছে, আমাকে একটা এই পুরো ঘটনাটা মোটামুটি বলে আমি বললাম ভেতরে দেখো একটা বাচ্চা আছে, বাচ্চাটা আমার হাত ধরে ফেলেছিল, বাচ্চাটা এরকম করেছে। তখন তারা ঢুকলো, আমিও ঢুকলাম, বাট বিলিভ করবেন কিনা আসলে আমি জানি না, বাচ্চাটা ছিল না সেখানে। আচ্ছা, শুধুমাত্র টাওয়েলটা পড়েছিল, যেটা দিয়ে বাচ্চাটাকে মোড়ানো ছিল, শুধু টাওয়েলটা পড়েছিল। তারা সাথে সাথে এইটুক বিলিভ করতে পেরেছে যে সামথিং হ্যাপেন্স হিয়ার। সেটাই, টাওয়েলটা যে বাইরের একটা কিছু। হ্যাঁ, তো এরপরে এটা নিয়ে আমি বললাম যে খুব বেশি আর এখন আর মাতামাতি করা, ওই মাটা তো আর ফেরে নাই, সকাল হয়ে যাক। মাকে তো আমি যে ওষুধ লিখে দিলাম, সেই কাগজ তো নাই, মাও নাই,
দারোয়ানকে জিজ্ঞেস করলাম, দারোয়ান বলছে স্যার আমি তো আজকে সারা রাতের মধ্যে একটা পেশেন্ট আউটডোর দিয়ে ঢুকাই নেই, গেট তো লক ছিল, কেটি গেট লক করা ছিল। তাহলে সিস্টার যে আমাকে ডাকলো, স্যার ওই সিস্টারের তো ডিউটি আজকে ব্রাদারের ডিউটি। ও আচ্ছা, এটা একটা বড় একটা টুইস্টের জায়গা। তো এরপর আমার বোঝা কিছু বাকি রইল না, আমি জাস্ট ওই রাতে কোনো ভাবে কষ্ট করে জাস্ট ফর্সা হওয়ার পর থেকে যে ঘটনাটা হলো, ভোর 7টা থেকে আমার 103, 4, 2 এইভাবে জ্বর শুরু হয়ে গেল আপনার জ্বর। আমি মুভ করতে পারছি না, প্রচন্ড রকমের জ্বর। আমি 2-3 দিন আমি এরকম জ্বরে ভুগলাম। তারপর আমাকে ওখানকার মসজিদে ইমাম হুজুর সাহেবের সাথে দেখা হলো আমার। তো ওনাকে আমি বললাম, ঘটনাটা খুলে বললাম। তো বলছে যে স্যার আমি তো আসলে আপনি আসছেন, আপনার কাছে আসা হয় নাই, এখানে আর যারাই আসেন তাদের সাথে আমি একটু দেখা করে দিই। এখানে একটু প্রবলেম আছে, এই বিল্ডিংটাতে আগে, এই হসপিটালটা পরে বানানো হয়েছে, আর এই বিল্ডিংটাতে আগে যারা ছিল সামহাও একজন মহিলা ছিলেন, তা উনি মানে সেকেন্ড ম্যারেজ করার জন্য তার প্রথম আগের স্বামীর যে সন্তান তাকে মেরে ফেলেছিল। আচ্ছা। এবং পরবর্তীতে সে ওই মহিলা নাকি আরেক ওই সেকেন্ড ম্যারেজ করে সে বাইরে চলে যায়। আচ্ছা, ওকে। তো ওই ঘটনার পর থেকে কিছু প্রবলেম হতো, বাট আমি জানতে পারি নাই, বিকজ হুজুরের সাথে আমার দেখা হয় নাই। এই 2-3 দিন পরে আমি ওখান থেকে ছেড়ে দেন, নিশ্চয়ই ছেড়ে দিয়ে চলে আসি। আপনার নিশ্চয়ই মানে এরকম কোনো ঘটনা থাকলে ওখানে হয়তো থাকতেন, বাট পরে আর সেখানে থাকা হয় না। আমি তো আর মানে আমি যদি শুনতামও তাহলেও একটা বুঝতাম যে না ঠিক আছে, এটা হয়েছে, হতেই পারে, সেটাই। বাট আমার চোখের সামনে ঘটে যাওয়া এরকম ঘটনা আমি এটা আপনি মেনে নিতে পারেন, মেনে নিতে পারছি না। সেটাই। স্যার ভাই, আপনার পরের যে ঘটনাটা, সেই ঘটনাটা আমরা শুরু ফেলি। আসলে থ্যাংক ইউ। পরের ঘটনাটা আমি যেটা এখন বলবো, সেই ঘটনাটা বেসিক্যালি লাশঘর কেন্দ্রিক। ওকে। আগে আমি একটু ব্যাকগ্রাউন্ড বলে নিচ্ছি। জি প্লিজ, নো প্রবলেম। যে আমি ময়মনসিংহ কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হসপিটালের 10th ব্যাচের স্টুডেন্ট ছিলাম। তো পোস্টমর্টেম গুলো আমাদের বেসিক্যালি করতে হয় যে কোনো সরকারি মেডিকেলে গিয়ে। সরকারি মেডিকেলের ওই সাপোর্টে গিয়ে আমাদেরকে পোস্টমর্টেম ক্লাসগুলো করতে হয়, প্লাস প্র্যাকটিক্যাল গুলো করতে হয়। আচ্ছা। তো আমাদের মেডিকেল থেকে ময়মনসিংহ মেডিকেলের দূরত্ব ধরে নেওয়া যায় অ্যাবাউট 10 কিলোমিটার। আচ্ছা। তখন আমি হোস্টেলে থাকি। তো প্রতি সোমবার দিন আমাদের পোস্টমর্টেম ক্লাস হতো। তো কোনো এক সোমবার যার পরের দিন বন্ধ, তো বেসিক্যালি সব স্টুডেন্টরাই চলে গেছে বাসায়, 2-1 আছে, তো তারাও যাবে না, তারাও বিকেলে ঘুরতে যাবে ফ্রেন্ডদের সাথে। তো আমি চিন্তা করলাম যে এত মানুষের সাথে গিয়ে তো আসলে শেখা যায় না, আজকে একটু ভালো করে শিখে ফেলবো, একলা যাবো, একা স্যারের কাছে দাঁড়িয়ে ভালো করে শিখবো। তো ওই বিকেল সন্ধ্যের মাঝখান সময়টা, যতটা সন্ধ্যা হয়ে যাচ্ছে বাট ততটা সন্ধ্যা ছিল না, কিন্তু আবহাওয়া ততটুকু ইম্পোজ করছিল যে না সন্ধ্যা হয়ে যাচ্ছে। গুড়ি একটু বৃষ্টি হচ্ছে, ঠান্ডা একটু বাতাস বইছে তখন। তো আমি পুরো বাসে একা, সম্পূর্ণ বাসে একা। আমি লক্ষ্য করলাম যে আমি বাসের মধ্যে বসে আছি, পেছনে আরেকজন লোক বসে আছে আমার সাথে। তো অনেক সময় দেখা যায় কি আমাদের কলেজটা একটু গ্রামে পড়েছে, তো অনেক সময় অনেক মানুষ এমনিতে উঠে চলে আসে শহর পর্যন্ত, আমাদের বাসের অ্যাসিস্ট্যান্স নেই, নিয়ে বাস করে শহরে চলে আসে। তো লোকটাকে আমি ওই সময় আবছা দেখছিলাম, খুব সাদা সিধা একটা মানুষ, খুব আকুতি ভরা একটা চোখে একটা মানুষ, খুব নরম হয়ে বসে আছে, এক কোনায় বসে আছে। তো এরপর আমি আমাদের ময়মনসিংহ মেডিকেলের যে পোস্টমর্টম যে গেট আছে, সেই গেটের সামনে নামলাম। নামার পর আমাদের যে বাসের ড্রাইভার বললো আমি বাসটাকে ঘুরিয়ে নিয়ে আসছি, শহর থেকে ঘুরিয়ে নিয়ে আসে, কাজ আছে, আপনি এর ফাঁকে কাজটা শেষ করে ফেলেন।
তো আমি নামলাম, নেমে ঢোকার সময় আমি তো ওই আগের যে লোকটাকে আমি দেখেছিলাম বাসের মধ্যে বসেছিল তাকে আমি খুব ক্লিয়ারলি দেখি নাই, কিন্তু মনে হচ্ছিল যে লোকটা আর এই লোকটা অনেকটাই সেম। আচ্ছা, তবু আমি ইসলামা ওইটাকে বদার না করে আমি গেটটা খুলে জিজ্ঞেস করলাম, আপনার কেউ, মানে লাশটা কি আপনার? আচ্ছা। সে কোনো উত্তর দিল না, জাস্ট কাঁপতেছিল সে। আচ্ছা, চোখ দিয়ে পানি পড়ছিল লোকটা। আমি হেঁটে গেলাম, ডোমকেও খুঁজে পাচ্ছি না। ডোম সম্ভবত আশপাশে গেছে, কোথাও নাস্তা টাস্তা করতে গেছে, ওটা তো ওদের জন্য স্বাভাবিক ব্যাপার, লাস্ট নিয়ে তাদের কাজ। তো পুলিশও নাই, জাস্ট একটা ভ্যান গাড়িতে একটা চাটাই দিয়ে মোড়ানো একটা লাশ, একটা বড়ই গাছ আছে, বড়ই গাছের নিচে লাশটা ফেলে রাখা ইয়েতে ভ্যান গাড়ির ওপরে। তো আমি গেলাম, বেসিক্যালি ওইটুক সাহস আমার হয়নি যে ওইটা খুলে দেখবো। চিন্তা করলাম যে স্যারও আসতে হয়তো বা দেরি করছে, আমি একটু হাঁটাচড়া করি, সময়টা পার হোক। তো আমি ওই লাশ ঘরের পাশ দিয়ে চতুর্দিকে বারান্দা, আচ্ছা, বারান্দা দিয়ে হাঁটছি আর চিন্তা করছিস মানে মানুষের জীবনটা কিরকম। এই লোকটা তো হয়তো বিকেলেও জানতো না যে মারা যাবে, দুপুরও জানতো না মারা যাবে, সকালেও জানতো না মারা যাবে, হয়তো মারা গেছে, আমি মারা যাবো। চিন্তা করতে করতে আমি হাঁটছি, হঠাৎ করে একটা সাইড দিয়ে ঘুরে যখন আরেক সাইড দিয়ে আমি হাঁটা শুরু করবো, 4 কোণা বারান্দা, তো এক কোণা হেঁটে শেষ করেছে, আরেক কোণা যখন স্টার্ট করব তখন দেখি অপোজিট কোণায় ওই লোকটাই দাঁড়িয়ে আছে। আচ্ছা, বাট এইটা আনবিলিভেবল যে এতটুকু ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে কিভাবে বা এতটুকু ফ্র্যাকশন অফ মিনিটের মধ্যে কিভাবে লোকটা ওখান থেকে এখানে চলে আসবে আমাকে ওভারটেক করে। আমাকে দেখতে হবে, আমি দেখব। তো আমি কিছুটা এগোলাম, এগিয়ে দেখলাম যে না, লোকটা সেম, আমি যে লোকটাকে দেখেছি সেই লোকটাই। তখন আমি বুঝলাম যে সামথিং হ্যাপেন। আমি আর সামনে আগাইনি। আচ্ছা, আমি জাস্ট যতটুকু সাহস আমার মধ্যে ছিল সব হারিয়ে ফেলেছেন ততক্ষণে। যতটুকু স্টোর করা ছিল সেইটুকুকেই হাতে নিয়ে আমি ব্যাক করা শুরু করলাম। আচ্ছা, ব্যাক করার সময় যতটুকু সুরা টুরা যা পারতাম, যদি হিন্দি গানের কলি পারতাম সেটাও গাওয়ার চেষ্টা করছি যে আমি প্রফুল্ল থাকি। কিন্তু ঘুরে আবার যখন সেই গেট পর্যন্ত আসলাম, সেই তো আবার সেই লাশের সামনে দিয়ে আসতে হবে আমাকে। লাশের সামনে আসলাম, এসে দাঁড়ালাম। এই সময় ডোম আসছে। তা আমি কিছুক্ষণ জোরে জোরে কথা বললাম, কি ব্যাপার, আপনি দেখতেছেন যে একটা লাশ পড়ে আছে, আপনি কাউকে ইনফর্মও করেন নাই, একটা পুলিশ নাই, লাশটা কি হয়েছিল, কি হয়েছে? তো বলতেছে যে পারিবারিক জেদ ধরে খুব নিরীহ একটা মানুষকে মারছে, খুবই নিরীহ মানুষ, মানে যেটা আমরা ক্রস ফায়ারে বলি। তো গ্রামের বাড়িতে ওই রাগের মাথায় ওই লোকটাকে মারা হয়েছে, এরকম ঘটনায় বলে গেছে। তার সাথে যে লোকজন তারাও লাশটাকে আর ক্যারি করবে না। আচ্ছা, তারা বলে গেছে পোস্টমর্টম করে যা ইচ্ছা করো রেখে দাও, তারা এটাকে আর এটার দায়িত্ব নিতে চাচ্ছে না। আসলে এখানেও বিলিভ করতে পারবেন না, আমি ডোম যখন চাটাইটা খুললো, যেই মুখটা আমি ঢোকার সময় দেখলাম কান্না কান্না চোখে, যেই মুখটা আমি বাসের মধ্যে দেখেছিলাম কান্না কান্না চোখে, সেই মুখটার লোকটাই এই মরা লোকটা। এবং যাকে আপনি বারান্দায় দেখেছিলাম, সে কান্না করে কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু আমি সুযোগ দেইনি। সেই লোকটাই ভেতরে, সেই লোকটাই লাশ হয়ে শুয়ে আছে আমার সামনে। আমি আর কিচ্ছু না বলে ডোমকে বললাম যে মামা আজকে আর ই করবো না, আমি আমাকে একটু আগায় দেন। তো উনি হাসতেছেন যে কি ভয় পেয়ে গেছেন, এই সেই এরকম দেখতে দেখতে তো আমাদের অভ্যাস হয়ে গেছে। আমি বলছিলাম আমাকে প্লিজ একটু আগায় দেন, মানে মেইন রোড থেকে ওই রাস্তাটা একটু লাশ ঘরের রাস্তা, তো খুব ভালো কিছু না, এই জন্য আমাদের সবকিছু মনে হয় ভয়ে ভয় লাগে। তো আমি ওইদিকে, উনি আমাকে আগায় দিলেন, হোস্টেলে চলে আসলাম। ওই দিন রাতে হোস্টেল পুরো খালি, সবাই চলে গেছে নিজের মতো ইয়েতে চলে গেছে, বাসায় চলে গেছে।
সেদিন রাতের বেলায় আমি টয়লেট করতে এসেছি, আমাদের অনেকটা রাস্তা হেঁটে তারপর টয়লেট আসতে হয়। আচ্ছা, টয়লেটে এসে টয়লেটের বারান্দা দিয়েও সেম চেহারা, ওই লোকটাকেই দেখলাম আমি। বারান্দা দিয়ে মানে বারান্দার ওই টয়লেটের ভেতর যে ছোট মানে ইয়েগুলো থাকে, জানালাগুলো থাকে, জানালা দিয়ে তাকিয়ে, ভেন্টিলেশনের জন্য যেগুলো থাকে, হ্যাঁ, জানালা দিয়ে তাকিয়েছে। আমি এখন তো দৌড়েও লাভ নেই, আর মানে ওখান থেকেও আমি কিছু মানে করতে পারছি না, আমি যে কি করব। তাও আমি চোখটা বন্ধ করে নিচের দিকে রেখে সবগুলো লাইট একসাথে জ্বালিয়ে দিয়ে দৌড়ে কোনো মতনে রুমে আসছি। রুমে আসার পরে আমি শুয়ে পড়লাম। ঘুম আসতেছিল না, চোখে ঘুম আসতেছিল না, একদম খুব ভয় পাচ্ছিলাম। গরম ঠান্ডার দিন, কিন্তু মনে হচ্ছিল যে সবকিছু দিয়ে আমার শরীরটা মুড়িয়ে রাখলে হয়তো বা কেউ আমাকে টাচ করতে পারবে না, এরকম একটা ব্যাপার। কাঁথা দিয়ে সম্পূর্ণ পাটা গুজিয়ে দিলাম, যেটা স্বভাবত আমার হয় যে অনেক সময় যে কেউ ধরতে পারবে না আমাকে, আমি একদম পুরো প্রোটেক্টেড হয়ে গেলাম। আমি রাতের বেলা স্বপ্নে এই লোকটাকে আবার দেখলাম। আচ্ছা, সেই লোকটাকে আমি স্বপ্নে দেখলাম। সেই লোকটা আমাকে বলতেছে, আমাকে আর কেন কষ্ট দিচ্ছেন? আপনি যদি না কাটতেন তাহলে দম তো আর কাটতো না। মানে আমরা যদি না চাই তখন তো সেটা পোস্টমর্টমের দিকে আগায় না, লাশটাকে সে বেওয়ারিশ ভাবে ফেলে দিবে বা রেখে দিবে, আঞ্জুমান মফিজুল এসে এটাকে দাফন কাফন করা ফেলবে। বাট পরে যেটা, আমি পরের দিন শুক্রবার ছিল, আমি মসজিদে গেলাম। মসজিদে আমাদের হসপিটালের যে মানে মসজিদের ইমাম যে হুজুর ছিল, তাকে এই ব্যাপারটা বললো। তো উনি আমাকে যেটা বললো, যে উনার পয়েন্ট অফ ভিউ থেকে যেটা বললো, যে হয়তোবা লোকটা চাচ্ছিল না যে আমি কোনোভাবে যেন আমার যাত্রাটা ভঙ্গ হয়ে যাক। আমি যদি না যাই ওই হসপিটালের সামনে, ওই লাশটা এমনি পড়ে থাকতো, আর অবভিয়াসলি বিকালের পরে আর পোস্টমর্টম হয় না। এই লাশকে আরো কেউ হিমাঘরে রাখবেও না, চার্জ দেওয়ার টাকা দেওয়ার কেউ নাই। তখন অটোমেটিক লাশটাকে আবার আঞ্জুমান মফিজুলে পাঠাই দিবে। লোকটা আকুতি হয়তো বা তাই ছিল যে আমাকে কেন কাটাছেড়া করানো হচ্ছে। আমরা জানি যে মানুষ মারা গেলে একটা ফুলের পাপড়ি পড়লেও নাকি অসম্ভব কষ্ট পায়, আর সেক্ষেত্রে পোস্টমর্টম তো অবভিয়াসলি এটা অনেক কষ্টদায়ক। এরপর সত্যি কথা আমি আর মানে এরপর পোস্টমর্টম গুলোতে আমি আসলে যেতাম না। আমি এই যে লোকটার যে করুণ আকুতি আমি দেখেছি, প্লাস ওনার স্বপ্নের মধ্যে, আমি বিশ্বাস করবেন নাসির ভাই, আমি রাতের বেলা চোখ দিয়ে পানি এসেছিল, আমি কান্না করেছি। সকালে উঠে মনে হয়েছে আমি যার জন্য ভয় পেয়ে আমি রাত্রে ঘুমাতে পারছিলাম না, তার জন্য আমি সকালে আমার চোখ দিয়ে পানি আসছে। এই ঘটনাটা আমি এই জন্য বললাম যে এই ঘটনাটার সাথে আমার কষ্ট রিলেটেড, আবার ভয়